ভেরি ওয়েলকাম স্টুডেন্টস। আজ যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর গণিতের 4 নম্বর অধ্যায়টি। 4 নম্বর অধ্যায় কি রয়েছে? আয়তঘন বা সমকোণী চৌপল। আয়তঘন বা সমকোণী চৌপল এর আজকে আমরা যে ক্লাসটা করব, ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস, বিকজ এই ক্লাসটাতে আমি তোমাদের বেসিক যে কনসেপ্ট যেটা রয়েছে সেটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, ফর্মুলা ইউজ করে অঙ্ক করা এতে কিন্তু কিছু মজা নেই এবং করতেও ভালো লাগে না, কিন্তু তুমি যদি আয়ত ঘনর সম্বন্ধে যদি ডিটেলস জানো, ওর কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে এই অধ্যায়ে যতগুলোই অঙ্ক আছে, শুধু এই অধ্যায়ে কেন বলবো, এই আয়তঘনের উপরে যত অঙ্ক আছে অন্যান্য বই থেকে, তুমি সমস্ত অঙ্কগুলো করতে মজাও পাবে এবং সঠিক করতেও পারবে। তাহলে আমরা আজকে মেনলি আয়তঘনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো। তাহলে অঙ্কগুলো কি করে দেবো? না, করে দেবো, এক একটা কোর্সে দেখে দেখে করবো, তোমরা নিজেরাও পারবে। এবং এছাড়াও আমি প্রত্যেকটা অঙ্ক কষে কষে দেবো, সেগুলো হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে খুব মন দিয়ে বেসিক কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করো। দরকার হলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখো, কিংবা সেটাকে আবার শুরু থেকে দেখো। আমি 100% শিওর যে তোমাদের কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবেই হবে। আচ্ছা, শুরু করা যাক। দেখো, তোমাদেরকে যখন বলা হয় যে ক্লাসে অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করি যে আয়তঘন কি জানো, তোমরা চুপচাপ বসে থাকো। আয়তঘন দেখেছো, তখন তোমরা চুপচাপ বসে থাকো। কেন? তোমরা এই শব্দটার সাথে হয়তো পরিচিত নয়, কিন্তু শব্দটার সাথে যদি পরিচিত যদি নাও হও না, কিন্তু আয়তঘন বস্তুটাকে যে দেখোনি তা নয়। তোমরা কিন্তু এমন কেউ নও এখানে যে এটা দেখোনি, তোমরা প্রত্যেকে আয়তঘন দেখেছো, শিওর দেখেছো, চ্যালেঞ্জ করে বলছি দেখেছো। তাহলে তুমি বলবে কোথায় সে? দেখো, আমি বলি, তোমরা বই দেখেছো, তোমরা এতদিন ধরে বই পড়ে তো ক্লাস 10-এ এসছো, তাহলে বই দেখেছো, তাহলে বইটা কি, বইটা শেপটা কি? একটা আয়তঘন, ঠিক? আচ্ছা, তোমরা বাড়িতে সবাই মাচিস বক্স রয়েছে, দেশলাই বক্স রয়েছে, দেশলাই বক্সের শেপটা কি? আয়তঘন। বুঝতে পারছো? তোমরা আয়তঘন দেখেছো। আচ্ছা, আর ধরো গেম খেলেছো, তোমরা ছোটবেলাতে প্রচুর গেম খেলেছো। এই গেম, যেমন ধরো এই গেমের একটা প্যাকেট, এই যে গেমের প্যাকেটটা কিরকম টাইপের? আয়তঘন। আচ্ছা, কোনো একটা বিয়ে বাড়ি বা পৈতে বাড়িতে অনুষ্ঠানে যে তোমরা যাও, এবার সেখানে গিফট নিয়ে যাও, গিফটের যে প্যাকেটটা কি? আয়তঘন। ইট, ইট সবাই ইট দেখোনি এমন তো কেউ নেই, ইট তো সবাই দেখেছো। ইটটা কি ধরনের শেপ? আয়তঘন। তাহলে এরকম আয়তঘন যে দেখেছো, সেই আয়তঘনের সম্বন্ধে আমরা আরো ডিটেলস জানবো। শব্দটা সম্বন্ধে অনেকেই হয়তো অতটা পরিচিত ছিলেন না, কিন্তু আয়তঘনের জিনিসটা কি সেটা সবাই জানতে, আমি একটু জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দিলাম। তো এরকমই আয়তঘনের ক্ষেত্রে আয়তঘনের তল কত, ধার কত, ওর ক্ষেত্রফল কত, আয়তন কত, এই সমস্ত ডিটেলস আমরা জানবো। এবং তোমরা আমার এই ভিডিওটা আমি বারবার বলছি, এই ভিডিওটা কিন্তু আমার অঙ্ক কষে দেখো অঙ্কগুলো করা নয়, এটা আমি শুধু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তোমরা বারবার দরকার হলে 2-4 বার করে ভিডিওটা দেখবে। আমি শিওর প্রত্যেকটা স্টুডেন্টে যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবেই হবে। তাহলে একটু আমরা চলে আসি। ধরো তোমার কাছে এই যে অঙ্কের বইটা রয়েছে, হ্যাঁ, অঙ্কের যে বইটা রয়েছে, সে অঙ্কের বইটাকে আমি কি বললাম? আয়তঘন। এবারে এই আয়তঘনের তল কাকে বলে? দেখো, আয়তঘনের সংজ্ঞা তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে না, যদিও আমি এখানে আয়তঘনের সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিয়েছি, কিন্তু এইভাবে কখনো কোশ্চেন আসে না ম্যাথে যে আয়তঘন কাকে বলে। তবু আয়তঘন কাকে বলে একটু জেনে রাখো। যে ঘনবস্তু 3 জোড়া মানে 1 জোড়া মানে হচ্ছে 2, তাহলে 3 জোড়া মানে কত হবে? 2-3 6 মানে 6টা সমান্তরাল আয়তকার সমতল দ্বারা বেষ্টিত, তাকে আয়তঘন বলে। আমি জাস্ট সংজ্ঞাটা এমনি লিখে রেখেছি, সংজ্ঞা কখনো আসে না, জিনিসটা জেনে রাখো। 3 জোড়া সমান্তরাল ক্ষেত্র দ্বারা বেষ্টিত। তা আমি বললাম তোমাদের বই হচ্ছে একটা আয়তঘন। তাহলে বইয়ের ক্ষেত্রে কটা তল রয়েছে? তল কটা রয়েছে আমরা একটু জেনে নিই। তল, তাহলে বইয়ে কটা তল রয়েছে তোমরা নিজেরাই হিসেব করতে পারবে। কেন বই আমাদের, এই যে তোমার কাছে গণিতের যে বইটা দেখছো, তাহলে গণিতের বইয়ে এইটা একটা সমতল এবং আয়তকার তল আমি লিখেছিলাম, দেখো, সমান্তরাল আয়তকার তল এবং সমতল। তাহলে এইটা একটা তল। এই বইটার ব্যাক কভারটা যেটা, মানে এই সাইডটা, এটাও একটা তল। মানে আমি বলতে চাইছি এটাও একটা তল, তাহলে এটা একটা তল, এটা একটা তল, তাহলে কটা হলো? 2। ক্লিয়ার? আচ্ছা, এই যে এইটা একটা তল 3, আর এইটাও একটা তল, এই যে এইটাও একটা তল, তাহলে 4টে তল হলো। ক্লিয়ার? আবার ধরো এইটা একটা তল, এই যে এইটা একটা তল 5, আর এই পোর্শনসটাও একটা তল, এই যে এই পোর্শনসটাও একটা তল, তাহলে মোট কটা তল হলো? 6টা। তাহলে তোমার মুখস্থ রাখার কোনো প্রয়োজন আছে কি? কখনো প্রয়োজন নেই। তাহলে তল হচ্ছে আমার 6, একটা আয়তঘনকার তল। এবার বলা হচ্ছে ধার। ধার কটা? আচ্ছা, ধার কাকে বলে আগে জানি, তবে তো আমি মুখস্থ করবো। যে ধার কাকে বলে মুখস্থ করবো না, শুধু ধারগুলো জেনে রাখো। বলছে দুটো সমান্তরাল
সমান্তরাল আয়তাকার যে সমতলকে যে সরেখা দ্বারা ওরা ছেদ হচ্ছে বা ছেদ করছে সেটাকে আমরা বলবো ধার, বা এটাকে অনেক সময় প্রান্তিকও বলা হয়। তাহলে সমকোণী চৌবলে দুটি তল পরস্পরকে সরেখাংশ বরাবর ছেদ করে এবং এটাকে বলা হয় ধার। যেমন ধরো আমি তোমাদেরকে একটা ক্ষেত্র দেখাচ্ছি, এটা তাহলে এইটা 1 নম্বর, ঠিক আছে, এই একটা সমান্তরাল ক্ষেত্র আর এই একটা সমান্তরাল ক্ষেত্র বা একটা তল সমতল, এটা একটা সমতল, তাহলে এই দ্বারা আলাদা হচ্ছে এটা এটা, তাহলে এইটা হচ্ছে একটা ধার। সেরকম ভাবে এটাও একটা ধার, এটাও একটা ধার, এটাও একটা ধার। ক্লিয়ার? তাহলে আমি খুব সহজভাবে যদি বলি, তাহলে এখানে যতগুলো এবং সরেখা দেখছো ততগুলো ধার। তাহলে ধারগুলো কি কি একটু লিখে নি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে তুমি বলো কোনটা ধার? একটা এবি, এবি, একটা বিসি, একটা সিডি, একটা ডিএ। ঠিক সামনের দিকটা আমি লিখে দিলাম, পিছন দিকটা দেখো এটা কি হবে? সেটা হবে ইএফ, ইএফ, এফজি, জিএইচ আর ইএইচ। ঠিক, আর কোনটা হবে? এবার হবে এটা কোনটা? ডিএইচ, ইএ, আর এইদিকে কোনটা হবে? এফবি, এফবিটা লিখেছিলাম, এবি, ডিএবি, এবি, বিসি, আচ্ছা এটা লিখে নিই। তাহলে এফবি, আর একটা কোনটা বলবো? এটা জিসি, জিসি। তা কটা হলো একটু কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে ধার কতগুলো? 12। তার মানে আমি এখানে যতগুলো সরলরেখা রয়েছে ততগুলো ধার। ক্লিয়ার? এইবার আমরা আরেকটা ধার, বা এটা অনেক সময় প্রান্তিকও বলা হয়। আবার তোমার শীর্ষবিন্দু কতগুলো দেখো, শীর্ষবিন্দু মানে ধারগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে হচ্ছে এখানে যতগুলো বিন্দু রয়েছে। কি কি বিন্দু রয়েছে দেখো? এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ, কটা? 8টা। তাহলে শীর্ষবিন্দু আমার কটা হবে? 8টা। আমি এগুলো কেন করালাম? এগুলো একটা তোমাদের আইডিয়াটা হলো, দ্বিতীয় হচ্ছে এখান থেকে অনেক সময় এমসিকিউ কোশ্চেন্স আছে এবং সেখানে যদি মুখস্থ করে ফেলো অনেকে তোমরা এগুলো এত সহজে জিনিসটাকেও গুলিয়ে ফেলো এবং এটা ভুল করে ফেলে অবশ্য। তাহলে নিজেরা কাউন্ট করে নিতে পারবে এবং এখান থেকে যে একটা এমসিকিউ আসে তুমি পারবে। এমসিকিউ কি রকম আসে? যেমন ধরো বললো যে একটা আয়তঘনে ধারের সংখ্যা, ধারের সংখ্যা, এবার অপশন দেওয়া আছে তোমার ধরো 5 10 12 আর 15। তাহলে তোমাকে এখানে ভাবতে হবে কি? আর ভাবার কোনো দরকার নেই, কারণ তুমি জেনে গেছো ধার। যদি মনে না থাকে, কনফিউশন থাকে, তুমি বের করে নিতে পারবে যতগুলো সরলরেখা ততগুলো ধার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে শেপটা। তাহলে এই জিনিসগুলো বোঝা গেল। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে মাত্রা। মাত্রা কাকে বলে? যে কোনো একটা ঘনবস্তুকে প্রকাশ করার জন্য যে যে রাশিগুলো দরকার হয় সেটাকে বলা হয় মাত্রা। ক্লিয়ার? মাত্রা। তাহলে এর মাত্রা কি কি? না, এর মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ক্লিয়ার? আমি অনেক সময় শর্টে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 2 প্র উ এভাবেও লিখবো। হ্যাঁ, এরকম মাথায় রাখবে এগুলো। তাহলে কটা মাত্রা রইলো? 3টে। তাহলে একটা আয়তঘনের মাত্রা হচ্ছে 3টে। এইবার এই আয়তঘনের আমরা ফর্মুলাগুলো লিখব, কিন্তু ফর্মুলা ডাইরেক্ট লিখবো না, আর ফর্মুলা থেকে ডাইরেক্ট আমরা শেখাবো না। আমি তোমাকে বলেছিলাম যে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তাহলে ফর্মুলাগুলো কিভাবে আসছে সেগুলো আমরা একটু দেখে নিই। ফার্স্ট ফর্মুলা হচ্ছে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। জিনিসগুলো বুঝে না, বইয়ে সমস্ত কিছু পাবে, সব পাবে, আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। সমকোণী চৌবলের সমগ্র তল। আচ্ছা, সমগ্র তল, সমগ্র তল মানে কি? মানে সব তল। সব তল আছে কটা তল? এখন বললাম তল আছে 6টা। তার মানে 6টা তলের ক্ষেত্রফল। আমি যদি এটাকে ভাবি তাহলে তুমি দেখো, এটা 1 নম্বর তল, 2 নম্বর তল, 3 4 5 6, এই 6টা তলের ক্ষেত্রফল। তাহলে
আমার যে সামনে এই যে নিচে যে তলগুলো, আমি একটু তলগুলো লিখে নেবো, দেখো সুবিধা হবে তোমার। তাহলে এখানে দেখো সমকোণী চলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কোন কোন তলগুলো দেখো, একটা যে এ বি তোমার ই এফ, এই তলটা আমি পুরোটা লিখলাম না, হ্যাঁ আমরা এইভাবে লেখা উচিত, এ বি ই এফ সমতলের ক্ষেত্রফল এইভাবে লিখছি, আমি তো তলগুলোর নাম লিখছি। আচ্ছা তাহলে এইটা হচ্ছে নিচের তলটা, তাহলে উপরের তলটা কি হবে, এই এ বি এফ এর ঠিক উপরের তলটা হচ্ছে সি ডি এইচ জি, সি ডি এইচ জি, বুঝে নাও। আচ্ছা সামনের তলটা কি, এ বি সি ডি, ঠিক আছে লিখলাম এ বি সি ডি মানে এই তলটা। তাহলে এই তলটা ঠিক বিপরীত দিকের তলটা, তাহলে কোন তলটা, ই এফ জি এইচ, লিখলাম ই এফ জি এইচ। তাহলে আর কোনটা বাকি থাকলো, নিচটা উপরটা, নিচটা উপরটা লিখলাম, সামনেরটা পেছনটা লিখলাম। এবার এই সাইডের তলটা, সাইডের তলটা মানে এই তলটা আর এই তলটা লিখবো। এই তলটা মানে কোনটা, এটা হচ্ছে এ ই এইচ ডি, এ ই এইচ ডি, বুঝে নাও বারবার বলছি। আর এই দিকের তলটা মানে এই দিকের তলটা মানে হচ্ছে এফ বি সি জি, এফ বি সি জি। তাহলে একটা সমকোণী চৌকোণের সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে এই 6টা তলের ক্ষেত্রফল, ক্লিয়ার। তাহলে এই এ বি ই এফ তলটার ক্ষেত্রফল কি হবে, এ বি ই এফ মানে এই নিচের তলটার ক্ষেত্রফল, তাহলে আমার এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা আমার প্রস্থ, তাই না। তার মানে এখানে লিখবো এটা, তাহলে তলের একটা আয়তাকার তলের ক্ষেত্রফলের ফর্মুলা জানো, ইনটু জানো তোমরা, সেটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে উপরটাও তাই হবে, সেটাও সেজন্য লিখলাম, মানে এই সিডি এই জিটা লিখছি, এটা কত হয়ে যাবে, তাহলে এটাও হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আচ্ছা এ বি সি ডি মানে এই তলটা, তাহলে এইটা আমার দৈর্ঘ্য ছিল, এই এডিটা কি উচ্চতা, বা এডিটা বলো বা বিসিটা বলো, এগুলো উচ্চতা, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এটা দৈর্ঘ্য ইনটু উচ্চতা, এবিসিডি লিখে নিলাম। তাহলে ই এফ জি এইচ টা পেছনটা, সেটাও কি হবে, সেটাও হবে দৈর্ঘ্য ইনটু উচ্চতা। এবার বাকি থাকলো এ ই এইচ ডি টা, এই এইচ ডি টা মানে সাইডের তলটা, তার মানে এইটা ইনটু এটা, এটা কি জিনিস, এটা হচ্ছে প্রস্থ। এটা যদি আমার দৈর্ঘ্য হয় তাহলে এটা আমার প্রস্থ, তাহলে এটাও প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এইটা এগুলো হচ্ছে আমার উচ্চতা, ক্লিয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, এই তলটার ক্ষেত্রফল মানে কোন তলটা, এ ই এইচ ডি, এ ই এইচ ডি তলের ক্ষেত্রফল মানে প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে লিখলাম প্রস্থ ইনটু উচ্চতা। আর সাইডে এই দিকের তলটা মানে কোন তলটা, এফ বি সি যে এইটা, এটাও কি রকম হবে না, এটাও হবে প্রস্থ ইনটু উচ্চতা। একটা জিনিস লক্ষ্য করো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ দুবার লিখেছি, দৈর্ঘ্য ইনটু উচ্চতাও দুবার লিখেছি, প্রস্থ ইনটু উচ্চতাও আমরা দুবার লিখেছি। তাহলে এখান থেকে আমি যদি দুইটা কমন নিই, তাহলে কি আসবে দেখো, দুইটা কমন নিলে আসবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে সমকোণী চৌকোণের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, ক্লিয়ার। এটা মুখস্থ রাখবে, 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, ক্লিয়ার। এইবার আমরা চলে আসি, এই ফর্মুলা লিখে নাও, আমার আরো পরে কাজে লাগবে এগুলো। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা ঘরের 4 দেওয়াল, তুমি যে ঘরে আছো সেই ঘরে কটা দেওয়াল, 4টে দেওয়াল, আর কি থাকে, একটা মেঝে আর একটা ছাদ, মেঝে আর ছাদ। তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, একটু খেয়াল রাখো, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বুঝে নাও, বারবার বলছি বুঝে নাও, শুধু ফর্মুলা মুখস্থ রেখে কোনো লাভ নেই। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে আমি যে দাঁড়িয়ে আছি, আমার একটা সামনের দেওয়াল, এই যে পিছনের দেওয়াল, এইদিকের দেওয়াল, এইদিকের দেওয়াল, বাদ কোনটা গেল, বাদ থাকলো শুধু এই মেঝেটা আর ছাদটা। মেঝেটা মানে এ বি এফ ইটা, এ বি ই এফ টা বাদ, আর কোনটা, ছাদটা, ছাদ মানে কোনটা, সি ডি জি এইচ। মানে আমি যদি এখানে এইভাবে দেখে নিই, বুঝে নাও ব্যাপার। এইখানের মধ্যে আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার মেঝেটা, এই নিচের পোর্শনটা এটা হচ্ছে আমার মেঝে, আর এটা হচ্ছে ছাদ, তাহলে এই দুটো বাদ। তাহলে বাকি 4টে দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে এই মেঝেটার, এই যে মেঝেটার ক্ষেত্রফল কি ছিল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, উপরটা কি ছিল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে ওই যে 2 ইনটু, আমি একটু আগে একটু খেয়াল করো, আমি লিখেছিলাম এরকম ভাবে লিখেছিলাম, দৈর্ঘ্য এই প্রস্থ প্লাস প্রস্থ উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা, এটা লিখেছিলাম। কার ক্ষেত্রে লিখেছিলাম, সমগ্র তলের ক্ষেত্রফল। এই সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে
আমরা এই তলটা মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থটা আর উপরে দৈর্ঘ্য ইনটু প্রস্থটা বাদ, তার মানে এইটা আমার বাদ, তাহলে আমার কি পড়ে থাকবে? পড়ে থাকবে 2, দেখো পড়ে কি থাকবে দেখো তাহলে একটু লিখে নাও, তাহলে এই জায়গাটা আমার বাদ গেল, তার মানে আমার পড়ে থাকবে কি প্রস্থ ইনটু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা, বুঝতে পারলে? আচ্ছা, তার মানে আমি 2 ইনটু উচ্চতাটা দুটোর মধ্যে কমন রয়েছে, উচ্চতাটাকে বাইরে নিয়ে চলে এলাম, তাহলে কি পড়ে থাকবে এখানে প্রস্থ প্লাস দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, বা আমি এটাকে একটু ঘুরিয়ে লিখি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, ক্লিয়ার? এইটা হচ্ছে কি কার ফর্মুলা? ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। এখান থেকে এই লাইনটা আমি এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলেছিলাম। তাহলে এই 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ফর্মুলাটা একটু চেনা চেনা লাগছে। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে কিসে? পরিসীমা, পরিসীমা ক্ষেত্রফল, পরিসীমা আমি বলতে পারি। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার পরিসীমা, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তকার ক্ষেত্রে পরিসীমা ফর্মুলা। তার মানে এটা আমরা বলতে পারি ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে আয়তন। কার আয়তন? একটা আয়তঘনের আয়তন। আচ্ছা, আয়তন কাকে বলে? না, কোনো একটা ঘনবস্তু যতটা পরিমাণ জায়গা জুড়ে থাকে সেটাই হচ্ছে ওর আয়তন, ক্লিয়ার? তার মানে ধরো এই আমার কাছে এটা একটা রয়েছে, তাহলে এর আয়তন বলতে কি বুঝবো? না, এই যে দেখছো এটা হচ্ছে কি ভূমি, এই ভূমির ক্ষেত্রফলটা মানে এই নিচটার ক্ষেত্রফলটা ইনটু এর উচ্চতাটা, সেটাই হচ্ছে ওর আয়তন। তার মানে আমার যদি এইটাকে আমি খুলে দিই, উপরের ঢাকনাটা যদি খুলে দিই, তাহলে এখানে আমি যতটা পরিমাণ তোমার কোনো বস্তু রাখতে পারবো, সে জল হোক, সে বালি হোক, তাহলে ও যতটা জায়গা জুড়ে থাকবে সেটা হচ্ছে ওর আয়তন, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি আয়তঘনের আয়তনের ফর্মুলা আমি কি লিখবো? আয়তঘনের আয়তনের ফর্মুলা লিখবো ওই নিচটার ক্ষেত্রফল, নিচটার ক্ষেত্রফল মানে ভূমিটার ক্ষেত্রফল, মানে এ বি ই এফ এর ক্ষেত্রফল, ই বি এটা একটা আয়তকার ক্ষেত্রফল, মানে দেখো এ বুঝে নাও একটু, এ বি ই এফ এর ক্ষেত্রফল, তাই না? এটা ভূমিটার ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আচ্ছা, এ বি ই এফ টা কি? এটা আয়তকার ক্ষেত্র, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? তাহলে লিখলাম দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই যে এটা ক্ষেত্রফল, আর এটা ইনটু উচ্চতা যেমন আছে তেমন উচ্চতা লিখলাম। তাহলে এটা হলো একটা আয়তঘনের আয়তনের ফর্মুলা, ক্লিয়ার? আচ্ছা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ বা এটা এভাবে লিখতে পারো যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আশা করি বোঝা গেছে। তাহলে এইভাবে হচ্ছে একটা আয়তঘনের আয়তন ফর্মুলা। এরপর আমরা যেটা জানবো, ফর্মুলা একটা কিছু ডেরাইভ করছি, একটু মাথায় রাখবে, কিন্তু ফর্মুলা একটু বক্স করে রাখবে। এরপর আমরা জানবো যেটা, সেটা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ, ঠিক আছে? কর্ণ বলতে কোনটা বুঝি? কর্ণ বলতে দেখো আমি একটু ছবিটা দেখি। কর্ণ বলতে বুঝি যেটা, সেটা হচ্ছে এই যে এ বাহুটা রয়েছে, এই এ শিশুবিন্দু রয়েছে, এখান থেকে যদি আমি এইভাবে একটা সরলরেখা টেনে দিই, এই যে বিন্দুটাতে যেটা মিলিত হচ্ছে, তার মানে এজিটা হচ্ছে কিন্তু কর্ণ, ক্লিয়ার? বোঝা গেল? এজি হচ্ছে কিন্তু কর্ণ। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? এজির দৈর্ঘ্য কত হবে? এজির দৈর্ঘ্য বোঝার জন্য আমি দেখো কি করছি, এই যে এখান থেকে আমি একটা সরলরেখা আঁকলাম, এই বিন্দুতে মিলিত হলো, তাহলে এইটা আমরা একটা ত্রিভুজ পেলাম। কোন ত্রিভুজ? এ এফ বি, এ এফ বি। কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে এ এফটা কি? সমকোণী ত্রিভুজে এ এফটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি যেটা অতিভুজ স্কয়ার মানে এ এফ স্কয়ার মানে হচ্ছে এ বি স্কয়ার প্লাস বি এফ স্কয়ার, ক্লিয়ার? আবার ধরো এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে, কোন সমকোণী ত্রিভুজটা আমি লিখে নিই, সমকোণী ত্রিভুজটা সেটা হচ্ছে এ জি এফ বা এ এফ জি, দেখো এ এফ জি, এ এফ জি, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজে আবার এজিটা হচ্ছে ওর অতিভুজ। তার মানে আমি লিখতে পারি এজি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি এ এফ স্কয়ার প্লাস জি এফ স্কয়ার, পারি তো লিখতে? আচ্ছা, এই এ এফ স্কয়ারটা আমি বের করে নিয়েছি, কত? এ বি স্কয়ার প্লাস বি এফ স্কয়ার। তাহলে এ এফ স্কয়ার জায়গায় লিখে নিই এ বি স্কয়ার প্লাস বি এফ স্কয়ার, এ এফ স্কয়ার জায়গায় লিখলাম, আর প্লাস জি এফ স্কয়ার যেমন ছিল তেমন লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এ বিটা কি?
এবিটা বলেছিলাম দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার। বিএফটা কি, এটা এইটা প্রস্থ ছিল, তাহলে বিএফটা প্রস্থ, তাহলে বিএফ এর জায়গায় লিখলাম প্রস্থ স্কয়ার। আর জিএফটা কি, জিএফটা হচ্ছে উচ্চতা, তাহলে বিএফ স্কয়ার মানে উচ্চতা স্কয়ার। ক্লিয়ার, বোঝা গেল, উচ্চতার স্কয়ার। তাহলে এটা এটা কার দৈর্ঘ্য, না এটা এজি স্কয়ারের দৈর্ঘ্য। তাহলে এজির দৈর্ঘ্য কত হবে, এজির দৈর্ঘ্য হবে এইটা যদি আমি পুরোটার রুট নিয়ে নিই, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ক্লিয়ার, তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়ে গেল, তাহলে এজি মানে কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে গিয়ে, তাহলে ফর্মুলা আবার লিখে নিই, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তার মানে কোন একটা আয়তখানে যদি তুমি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি সেই আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটাও বের করে নিতে পারবে। কর্ণের দৈর্ঘ্যটা কেন, একটা আয়তখানের ক্ষেত্রে এই যে কর্ণের দৈর্ঘ্য এটাই হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে একটা ঘরের মধ্যে একটা সর্বোচ্চ কত দীর্ঘ একটা পাইপকে তুমি রাখতে পারবে, বা কিভাবে রাখবো কিভাবে, না কর্ণ বরাবর রাখবো, মানে ওই কোণাটা থেকে আমি ওই দেওয়ালের ওই কোণাটা অবধি রাখবো, এবং সেটা কত ওই কর্ণের দৈর্ঘ্যটা যাওয়া হবে ততটা লম্বা পাইপ, ম্যাক্সিমাম তত দৈর্ঘ্যের পাইপকে আমি একটা ঘরের মধ্যে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে আয়তঘনের ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার হলো আশা করি। আবার না হলে তোমরা, আমি বললাম যে ভিডিওটা আরেকবার তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হবেই। এরপর আরেকটা আমি কনসেপ্ট ছোট্ট করে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ঘনকের কনসেপ্ট। ঘনক, আচ্ছা তাহলে ঘনক কাকে বলে, যেটা আমরা বলছিলাম ঘনক কাকে বলে সেটা জেনে নিই। একটা সমকোণী চৌকোণ বা আয়তঘন আর ঘনকের মধ্যে পার্থক্যটা ভাই কি, দেখো বুঝে নাও ভালোভাবে। ঘনক মানে কি, ঘনক হচ্ছে একটা সমকোণী চৌকোণই কিন্তু, বা আয়ত ঘন, শুধু পার্থক্যটা কি, না একটা সমকোণী চৌকোণের ক্ষেত্রে বা আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এইগুলো কিন্তু আলাদা আলাদা ছিল, আলাদা মাপের ছিল। কিন্তু ঘনকের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটে মাপ একই রকম হবে। তার মানে ঘনকের ক্ষেত্রে যদি দৈর্ঘ্যটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে প্রস্থও 4 সেন্টিমিটার হবে এবং উচ্চতাটাও অবশ্যই 4 সেন্টিমিটার হবে। যদি এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি একই মাপের হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ঘনক। আর যদি দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আবার ধরো প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, আবার উচ্চতাটা যদি 6 সেন্টিমিটার হয়ে যায়, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হয়ে গেল, তখন সেটা হচ্ছে আয়তঘন। তাহলে বোঝা গেল আয়তঘন আর ঘনকের মধ্যে পার্থক্য কি। আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো আলাদা হতে পারে, ঘনকের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেরই পরিমাপ কিন্তু একই রকম হবে, সেটা হচ্ছে ঘনক। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার তোমাদেরকে অনেক সময় যেমন কোশ্চেন আসে যে ঘনকের উদাহরণ কত। আমি একটা তোমাকে খুব সিম্পল উদাহরণ বলি, যেটা তোমাদের প্রত্যেকে জানা আছে। যেমন আমি আয়তঘনের অনেকগুলো উদাহরণ দিলাম। তোমরা সবাই লুডো খেলেছো, লুডোর যে ছক্কাটা সেটা কিন্তু একটা ঘনক। তুমি দেখবে ওর কিন্তু তিনটে, ওর যে সাইডগুলো, সেই সাইডগুলো বা ওর প্রতিটা বাহুগুলো সেগুলো কিন্তু একই মাপের হয়। ক্লিয়ার? তাহলে এটা একটা। বা ধরো অনেক সময় তোমরা ওই যে রুবিক্স কিউব, ওই যে মেলাতে গিয়ে পরে পাওয়া যায় না, ওই ওর যে ঘনক, ওর যে কালার ম্যাচিং করতে হয়, যে একই কালারের করতে হয়, রুবিক্স কিউব খেলার ঘুরিয়ে খেলে, ওটাও কিন্তু তোমার একটা ঘনকের উদাহরণ। বা আইস কিউব, এই সমস্তগুলো বিভিন্ন রকমের উদাহরণ রয়েছে। বা ফার্স্ট এড বক্সটাও অনেক সময় কিন্তু ওই ঘনক আকৃতির হয়, যদিও ওটা অন্য আয়তঘন টাইপেরও হতে পারে। তো ঘনক, তোমরা সোজা কথা ঘনক বোঝো যার প্রত্যেকটা বাহু হচ্ছে কিন্তু সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে সমান। তাহলে এরকমই একটা ঘনকের ক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলাগুলো বের করব, যেমন আমরা সমকোণী চৌকোণ বা আয়তঘনের ক্ষেত্রে বের করেছিলাম। এর জন্য কিন্তু আমি আর ডিটেলসে যাব না, তোমাদের শুধু একটু তোমাদেরকে বুদ্ধিটা একটু বলে দিই, তোমরা নিজেরাই বুঝতে পারবে। সমকোণী চৌকোণের সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। কিন্তু ঘনকের ক্ষেত্রে তো এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো আলাদা নয়, এগুলো কি একই। মনে করো আমি ধরে নিলাম একটা দৈর্ঘ্যটা হচ্ছে এ, তাহলে প্রস্থটাও এ হবে, তাহলে উচ্চতাটাও এ হবে, কেন সবগুলোর বাহুগুলো একই রকম হবে। তাহলে এই ফর্মুলাটা কিরকম হয়ে যাবে দেখো ঘনকের ক্ষেত্রে, তাহলে 2 দেখো 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ ইন্টু এ প্লাস প্লাস সাইন দিলাম, প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ এ উচ্চতাও এ হবে, তাহলে আবার এ ইন্টু এ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে এ ইন্টু এ। তাহলে কত হলো, এ ইন্টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, মানে কত হলো এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, মানে 3 স্কয়ার ইন্টু 2
দ্যাট ইজ 6a স্কয়ার। যেখানে এই এটা কি না, এটা হচ্ছে ঘনকের বাহু। ক্লিয়ার? তার মানে কোন একটা ঘনকের ক্ষেত্রে যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি করে নিতে পারবে, সেই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি। মনে করো ধরো কোন ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাপোজ ধরো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 6 ইনটু 5 স্কয়ার। এককটা খুব ইম্পর্টেন্ট, a স্কয়ার মানে একটা মানে 5 সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার, তার মানে কত হয়ে গেল? 25 সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেমি। এই জিনিসটা খেয়াল রাখবে। তার মানে 25 স্কয়ার মানে 100, 25 স্কয়ার মানে 25, সরি 5 স্কয়ার মানে 25, 25 ইনটু 6, তার মানে 150 বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে কোনো ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তুমি কিন্তু তার ক্ষেত্র সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবে। এরপর আমরা সেকেন্ড পার্টটাতে চলে আসি। সেকেন্ড পার্ট কোনটা না, আয়তন। আয়তন ক্ষেত্রে দেখো, আয়তন সমকোণী চৌকোণের আয়তনে কি ছিল? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে ঘনকের ক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য a, প্রস্থও a, আর উচ্চতাও a। তাহলে a ইনটু a ইনটু a, তার মানে কত হয়ে গেল? a কিউব। আবার উদাহরণ দিই, যদি ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি 5 স্কয়ার হয়, সরি 5 সেন্টিমিটার হয় একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা কত হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী? 5 তার হোল কিউব, মানে 5 সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার। তাহলে এখানে এটা যাবে কি সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। তার মানে 5 কি মানে 5 5 25 আর 5 125 ঘন সেমি। এই ইউনিট গুলোকে আমি বারবার বলছি, খেয়াল রাখো। সমগ্র তলের ক্ষেত্রফল যখন করেছিলাম তখন বলেছিলাম বর্গ সেমি, আর আয়তনের সময় আমরা বলবো কি ঘন সেমি। ঠিক যদি কর্ণের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে বলে এর ক্ষেত্রে, তাহলে দেখো তোমরা নিজেরাই বের করতে পারবে। তাহলে কি হবে? দৈর্ঘ্যের স্কয়ার। দেখো আমি লিখছি একটা, এটা লিখেছিলাম আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, আমি এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য লিখছি। তাহলে রুট দিলাম দৈর্ঘ্য স্কয়ার। দৈর্ঘ্য মানে আমি এখানে ধরেছি a, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে a ধরে নিয়েছি। তাহলে এটা a স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে a স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, উচ্চতা স্কয়ার, তার মানে এটাও প্লাস a স্কয়ার। তার মানে কত হয়ে গেল? a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার মানে 3a স্কয়ার। মানে তাহলে কি হবে? √3 ইনটু a। a কি সেমি, যদি এটা সেন্টিমিটার এককে দেওয়া থাকে, আর যদি মিটার এককে দেওয়া থাকে তাহলে মিলিমিটার। তার মানে হচ্ছে √3 ইনটু a, a মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? আবার एग्जांपल বলি, যদি এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার থাকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? √3 ইনটু 5 সেন্টিমিটার, তার মানে 5√3 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু ঘনকের অঙ্কগুলো করে নিতে পারবো। এইবার দেখো আমরা একটু কোষে দেখি, অঙ্কগুলোতে চলে আসি ডাইরেক্ট। কোষে দেখি তোমাদের এটা পেজ নাম্বার 74 এ রয়েছে, পেজ নাম্বার 74। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা যেটা মেইনলি আমরা কি শিখলাম, আমরা মেইনলি যেটা শিখলাম সেটা হচ্ছে বেসিক কনসেপ্টটা। এইবার যদি আমরা কোষে দেখি, একটু জাস্ট স্টার্ট করে দিই, পরের দিন থেকে আমরা আরো ডিটেইলসে যাব। কোষে দেখি কত নম্বর অধ্যায়? 4। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো কি দিয়েছে, বলছে আমরা পরিবেশে 4টি আয়ত ঘনাকার ও 4টি ঘনক আকারের বস্তুর নাম লেখো। উত্তর বলার দরকার আছে? আর দরকার নেই। কেন? কারণ আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে আয়ত ঘনকার বস্তু কতগুলো হয়। একটা যে কোনো গিফট প্যাক, গেম বক্সের যে প্যাকেট, গেম বক্সের প্যাকেট, টুথপেস্টের প্যাকেট, ব্রিক, ইট বা আমি বললাম বই, সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে বই, এগুলো সবগুলো হচ্ছে আয়ত ঘনকার। ঘনক কোনগুলো? ঘনকের ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রচুর এক্সাম্পল বললাম, যেমন কোনগুলো? সবচেয়ে কমন এক্সাম্পল একটু বলে দিয়েছিলাম, লুডোর ছক্কা, আইস কিউব, রুবিক্স কিউব বা এই সমস্তগুলো। ফার্স্ট এড বক্সটা অনেক সময় ওই ঘনক আকারের থাকে, বা অনেক সময় ঘনক আকারের টিনের বক্সগুলোও থাকে, সেই সমস্তগুলো হচ্ছে তোমার ঘনক আকার বস্তু। 2 নম্বর কোশ্চেনটা কি দেওয়া ছিল দেখো, এটা কোশ্চেন দেখি 2 নম্বর কোশ্চেনে এরকমভাবে একটা তোমার ছবি দেওয়া আছে এবং সেই ছবিতে নামগুলো দেওয়া আছে। কি কি নামগুলো দেওয়া আছে দেখো, আমি প্রথমে এই ছবিটা একটু এঁকে নিই, এরকম একটা ছবি দেওয়া আছে, এই যে এরকম একটা ছবি দেওয়া আছে এবং সেই সাইডগুলো দেওয়া আছে দেখো, এ বি ই এইচ, যেমনভাবে দেওয়া আছে তেমনভাবে লিখলাম, এ বি ই এইচ, আর নিচে দেওয়া আছে এফ জি, এটা এফ, এটা জি, আর উপরে দেওয়া আছে ডি আর সি। এবার এখানে কি বলেছে দেখো, বলেছে যে চিত্রের তলগুলো কোনগুলো। তাহলে তলগুলো তুমি বুঝতে পারছো, এই যে একটা নিচের তল, মানে কোনটা তল হবে? একটা হবে এফ জি ই এইচ, তার উপরের তলটা হবে এ বি সি ডি,
নিচের উপরে তলটা লিখে নিলাম। এবার সামনের তলটা কি হবে? এ বি ই এইচ, এ বি ই এইচ, এ বি ই এইচ। আর পেছনের তলটা কি হবে? পেছনের তলটা হবে সি ডি এফ জি, সি ডি এফ জি। আর এই সাইডের তলটা, এদিকের তলটা কি হবে? সেটা হবে এ ডি এফ ই, এ ডি এফ ই। আর এই সাইডের তলটা কি হবে? সেটা হবে বি সি জি এইচ, বি সি জি এইচ। তাহলে আমরা এই তলগুলো লিখে নিলাম। আর কি বলেছে? ধারগুলো, ধারগুলো মানে এখানে যতগুলো রেখা হবে সেগুলো, যেটা আমি একবার কনসেপ্টে ক্লিয়ার করে দিয়েছি একেবারে। আর শীর্ষবিন্দুগুলো মানে এখানে যতগুলো শীর্ষবিন্দু রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো হচ্ছে এটা। আমি জাস্ট আজ কোর্সে দিকে 1 আর 2টা একটু ডিসকাশন করলাম। আমি 3 থেকে পরের দিন থেকে পরের পার্টগুলোতে অঙ্ক করাবো। আশা করি তোমাদের এই চ্যানেল, এই আজকের ক্লাসটায় তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। আমি আবার বলবো, যদি অসুবিধা হয় আবার প্রথম থেকে দেখো, পজ করে দেখো, যদি কমেন্ট বক্সে লেখো। এবং অবশ্যই তোমরা এই চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, এবং অন্যান্য বন্ধুদের যাতে উপকার লাগে তুমি সেই জন্য অবশ্যই তাদেরকে শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুন্দর থেকো, বাই।